আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 70 নম্বর এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আর এই যদি প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইল তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। সেখানে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলোও সেখান থেকে দেখতে পারবে অ্যাড ছাড়াই। দেখো এখানে প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব। সাহিত্যমেলা বই থেকে গদ্য থেকে তোমাদের রয়েছে যতীন দাস, শহীদ যতীন দাস, হাবুর বিপদ, ননিদার নট আউট। আর কবিতা থেকে রয়েছে বঙ্গ আমার, জননী আমার, মোরা দুই সহোদর ভাই, ধরাতল, কিশোর বিজ্ঞান, এইগুলো। এছাড়া তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে গল্প এবং কবিতাগুলো ছিল সেগুলো শেষের দিকের গল্প কবিতাগুলো তোমরা কিন্তু একটু পড়ে রাখবে, কারণ সেখান থেকেও কিছু কিছু স্কুলে প্রশ্ন দেওয়া হয়। এবার হজ বড় এরা হচ্ছে তোমাদের 27 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ব্যাকরণ বই থেকে ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ব্যাকরণ সেগুলোও থাকবে এর সঙ্গে। ওকে, আর নির্মিতি থেকে হচ্ছে অনুচ্ছেদ রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর, এগুলো থাকবে নির্মিতি থেকে। নেক্সট আমরা দেখে নেব তোমাদের নাম্বার বিভাজনটি কীরকম করা থাকবে। এখানে দেখো প্রথমে 11টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এরপর 13টি এসএকিউ প্রশ্ন থাকবে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের যে প্রথমে গদ্য রয়েছে, গদ্য থেকে টোটাল থাকবে 20 নম্বর। দুটি 5 নম্বর মানের প্রশ্ন থাকবে, দুটি 2 নম্বর মানের প্রশ্ন, আর 3টি এসএকিউ, 3টি এসএকিউ। এই যে 2 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন সেখানে দেওয়া থাকবে, এখান থেকে দুটি করে উত্তর লিখতে হবে। আর কবিতা থেকে কিন্তু সেম, 3টি এমসিকিউ, 3টি এসিকিউ, দুটি 2 নম্বর মানের প্রশ্ন আর দুটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। হজ বড় যে সহায়ক পাঠ সেখানে থাকবে দুটি এসিকিউ প্রশ্ন, একটা 3 নম্বর আর একটা 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর থাকছে। ব্যাকরণ থেকে থাকবে 5টি এমসিকিউ, 5টি এসিকিউ, এগুলো হচ্ছে সবই 1 নম্বর মানের শর্ট প্রশ্ন। ওকে, টোটাল 10 নম্বর থাকছে। আর নির্মিতি সেখান থেকে থাকবে 5+5, অর্থাৎ পত্র রচনা এবং প্রবন্ধ রচনা যেগুলো রয়েছে সেখান থেকে থাকবে হচ্ছে টোটাল 10 নম্বর। তো এই ধরনের প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে 70 নম্বরের থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নেবো। 1 নম্বর এখানে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 করে 1 × 11 = 11। একের দাগে উড়কি ধানের মুরকি বইটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়। তো উড়কি ধানের মুরকি এটার রচয়িতা অন্নদাশঙ্কর রায়। সন্তান যার তিব্বত চীন ড্যাশ গঠিল উপনিবেশ ভারত, আমেরিকা, রাশিয়া না জাপান। তো সন্তান যার তিব্বত চীন এখানে হবে জাপান। ঠিক আছে, গঠিল উপনিবেশ। 3 নম্বর ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন যতীন দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, শচীন সান্যাল। তো ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা সুভাষচন্দ্র বসু। 4 নম্বর দাগের প্রশ্ন দেখো, বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। সে বলতে এখানে মানব, নরেশ, হৃদয়, আকাশ এর কথা বলা হয়েছে, সে বলতে এখানে হৃদয় এর কথা বলা হয়েছে। 5 নম্বর চলা ক্রিয়াপদটির ধাতু হলো, 4টি অপশন দেওয়া আছে, তো চলা এর ধাতু হচ্ছে চল। 6 নম্বর নিশ্চয় নিযোগ চয়, নিঃযোগ চয়, এরপর নিঃযোগ চয়, নিঃযোগ চয়। তো নিশ্চয় এটার সন্ধি বিচ্ছেদ করে কী হবে, নিঃযোগ চয়, নিশ্চয়। ঘুম থেকে উঠে পড়ো চিহ্নিত ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো ঘুম থেকে উঠে পড়ে এটা হচ্ছে একটি যৌগিক ক্রিয়া। এরপর দেখো 8 নম্বর দেখে কোন বইটির রচয়িতা হলেন মতি নন্দী, শিবরাম চক্রবর্তী, শঙ্খ ঘোষ, অজয় রায়। তো কোন বইটির রচয়িতা হলেন কে, মতি নন্দী। 9 নম্বর মনঃ যোগ কষ্ট, মনকষ্ট, এখানে দুটি দেওয়া আছে। ঠিক আছে, মনঃ যোগ কষ্ট কী হবে, মনঃ কষ্ট হবে। ঠিক আছে, এটা মহাদন্তন বিসর্গ ক মূর্ধন্য ষ, এটাই। 10 নম্বর যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না, বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য না যৌগিক বাক্য। তো যে দিনগুলো চলে গেছে তার ফিরে আসবে না, এটা হচ্ছে একটি জটিল বাক্য। 11 নম্বর ধরাতল কবিতাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। তো ধরাতল কবিতার রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 13টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 13 = 13। 2-1 দাগে তোমার জানা একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। এখানে উত্তর লিখছেন জগদীশচন্দ্র বসু। সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন। তো
তো সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না, কারণ খেলার পরিণতি কী হবে তা ননীদার জানা ছিল। লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে যতীন দাস ও তার 15 জন সহযোদ্ধাকে কোথায় বদলি করা হয়েছিল? তো লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে 2-এর 4 নম্বর দেখে দ্বিজেন্দ্র গীতি হিসাবে পরিচিত গানগুলির রচয়িতা কে? দ্বিজেন্দ্র গীতি হিসাবে পরিচিত গানগুলির রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। 2-এর 5 নম্বর হচ্ছে তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়, উদ্ধৃতাংশের বক্তা কে? তো উদ্ধৃতাংশের বক্তা হলেন হেডমাস্টার মশাই। রূপান্তরিত করো, এখানে দেওয়া হচ্ছে রাতে ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো, নঙর্থক বাক্য। এখানে আমরা লিখব কীভাবে, রাতে ট্রেন ধরতে হলে দেরি করা চলবে না। এরপর 2-এর 7 নম্বর রূপান্তরিত করো, জয়দীপ খেলাধুলোই ভালো কিন্তু পড়াশোনাও করে। এটা সরল বাক্যে লিখতে হবে। তো দেখো, জয়দীপ ভালো পড়াশোনা করেও খেলাধুলা করে, এটা সরল বাক্য হয়ে গেল। ক্রিয়াপদ তৈরি করো, বল, পড়, এগুলো তো কী হবে, বল থেকে বলা, পড় থেকে পড়া, এগুলো হচ্ছে ক্রিয়াপদ এবং এগুলো হচ্ছে কি ধাতু, ঠিক আছে। যে বল, এগুলো হচ্ছে পড়, এগুলো হচ্ছে ধাতু। পরের প্রশ্ন দেখবো আমরা 2-এর 9 নম্বর সন্ধি বিচ্ছেদ করতে হবে পুরস্কার আর হচ্ছে আশ্চর্য। তো পুরস্কার কী হবে, পুরস্কার, আশ্চর্য হবে কি আযোগচর্য, আশ্চর্য। 2-এর 10 নম্বর ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। কুমির হিজিবিজ কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল? কুমির হিজিবিজকে 4 আনা পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল। শ্রী কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায়? শ্রী কাকেশ্বর কুচকুচের নিবাস 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। এরপর হচ্ছে 2-এর 13 নম্বর কে টাকডোমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? ওখানে উত্তর লিখবে কাক, টাকডোমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। পরের প্রশ্ন দেখবো আমরা 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্ন নাম্বার 2 করে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 × 10 নম্বরে। 1-এর দাগে কেন গো মাতর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তার মলিন বেশ কেন? এখানে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্র রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বুঝিয়েছেন। তো পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত, ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত, মায়ের লাঞ্ছনা ও অপমান কবির বেদনাবোধ মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করছেন। ওকে, ভারত মাতার 30 কোটি সন্তান দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারত মাতার মলিন বেশ ও রুক্ষ কেশ মানে হচ্ছে চুল, ঠিক আছে। 3-এর 2 নম্বর দাগে ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকো যাত্রায় কি দৃশ্য দেখেছেন? তো আমরা এখানে উত্তর লিখছি, কবির কল্পনায় নৌকোযাত্রায় তিনি নদীর কুলে সবুজ ধরনে দেখেছেন, ছায়াময় গ্রামগুলিকে কিভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন, সব কিছুই অনন্তকালের দৃষ্টিতে ধরা দেয় বলে তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলোকে প্রত্যক্ষ করেন। 3-এর 3 নম্বর প্রফুল্লর রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? তো যে সরকারের রচনা বই দেখে প্রফুল্ল বাংলাদেশে বর্ষাকাল রচনাটি পুরো নকল করেছিল, তাই তার রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। এরপর 3-এর 4 নম্বর তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে, কে কাকে কথা বলেছিলেন? তো বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বীর ভগৎ সিংকে কথা বলেছিলেন। অথবা ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? ব্যাটসম্যান ক্রিজ ছাড়লে বল ছড়িয়ে বোল্ড আউট করে দেওয়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না। এরপর হজ বড়লা গল্পে বর্ণিত গেছো দাদাকে? হজ বড়লা গল্পে বর্ণিত গেছো দাদা হলো রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের দাদা। অথবা গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। তো বুড়োটি 1.5 হাত লম্বা, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে হবে, প্রশ্ন নাম্বার 5 নম্বর করে, 5×5 = 25 নম্বর, 5টির উত্তর লিখতে হবে। আর 4-এর 1 নম্বর থেকে বঙ্গভূমি কবির কাছে কেন এত প্রিয় তা বঙ্গ আমার জননী আমার কবিতা অবলম্বনে লেখো। দেখো আমরা উত্তর লিখছি, কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন, মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে, তেমনি কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন। কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন, এ কারণে বঙ্গভূমি কবির কাছে এত প্রিয়।
অথবা মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না তার পরিবর্তে কিশোরটি কী করতে পছন্দ করে। তো অন্নদাশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী কথা ছড়ায় উল্লেখিত কিশোরটির খেলায় মন লাগে না। কিশোরটি ছুটি পেলে সাগর বেলায় গিয়ে সারাদিন ধরে নানা রঙের ঝিনুক কুড়োয়। আসলে পৃথিবী রূপ জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে কিশোরটি নতুন নতুন জ্ঞান আহরণ করে নিজের জ্ঞান ভাণ্ডার পূরণ করতে ব্যস্ত। 2 নম্বর, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? তো দেখো, জ্ঞান ফিরে পাওয়ার পর যতীন দাসের গলায় আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে আর কথা বলতে পারবে না, কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরোবে না, তাই তাকে ওই স্লেট পেন্সিলের ব্যবহার করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে, তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল। তাহলে 3 নম্বর, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? উত্তর লিখবে আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বরের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হলো সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল, আবার মহামারী, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরের দান বলা হয়েছে, কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে। তাহলে 4 নম্বর, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? তো সুধীরবাবুর মতে যে কোনো রচনা মৌলিক ভাবনায় পুষ্ট হওয়া দরকার। কেবলমাত্র রচনা বইয়ের উপর নির্ভর করে লিখলে তাতে মৌলিকত্ব থাকে না। নিজস্ব ভাব, ভাষা ও বিজ্ঞান ও অভিজ্ঞতার বর্ণনা থাকলে তবে রচনায় সাহিত্য মূল্য আসে, তা অনন্য হয়ে ওঠে। এবং তা অনন্য হয়ে ওঠে। উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। আমরা উত্তর লিখছি, উধো আর বুধো হলো 2 ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের পুকুরে। উধো হলো হুকোওয়ালা আর বুধো হচ্ছে পোঁটলাওয়ালা। তারা দুজনেই হুকো আর পোঁটলা নিয়ে পরস্পর মারামারি করে এবং তারপর পরক্ষণেই কোলাকুলি করে খোশ মেজাজে তাদের পুকুরে ঢুকে যায়। অথবা দিয়ে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কি? তো শ্রী কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপট্টিতে। শ্রী কাকেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী। তিনি হিসাবি, বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকেন। 5 নম্বর থেকে পত্র রচনা করতে হবে। ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো, অথবা পুজোর ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। তো আমরা পুজোর ছুটি কিভাবে কাটালাম তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখছি। দেখো, তো প্রথমে কি করবে, এখানে নিজের নাম এবং নিজের পুরো ঠিকানা আর ডেট লিখবে। তারপর হচ্ছে প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর যে প্রথম নাম সেটা লিখবে। আমরা এখানে লিখলাম দীপঙ্কর, যে কোনো একটি নাম লিখলাম, তো আমরা নিজের বন্ধুর নামটা লিখবে। দেখো, পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কিভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো। এবছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অষ্টমী ও নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কীভাবে তোমার পুজোর ছুটি উদযাপন করেছো তা অবশ্যই জানাবে। ইতি তোমার বন্ধু, নিজের নামটা এখানে প্রথম যে নাম সেটা লিখবে, এরপর নিজের বন্ধুর পুরো নাম, পুরো ঠিকানা আর হচ্ছে এখানে তারিখটা লিখবে। তো এইভাবে আমরা পত্রটিকে লিখলাম, এভাবেও কিন্তু তোমরা লিখবে পত্রটিকে। তো দেখো 6 নম্বর দাগে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে। এখানে প্রশ্নের মান 6 নম্বর দেওয়া আছে। তো কয়ের দাগে খেলাধুলার উপকারিতা, এরপর হচ্ছে তোমার প্রিয় ঋতু, বিজ্ঞানের দান আর হচ্ছে জগদীশচন্দ্র বসু, যে কোনো একটা বিষয়ে প্রবন্ধ রচনা এখানে লিখতে হবে। তো আমরা প্রথমে খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটি রচনা লিখছি। ভূমিকা দিচ্ছি প্রথমে। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুস্থতারও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবেই মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে। তাই সুস্থ ও নিরোগ ভারতের নিরোগ ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অপরিহার্য। তো শরীরচর্চা ও খেলাধুলা আমরা লিখছি এই পয়েন্টটা দিয়ে। ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। শিক্ষায় খেলাধুলার প্রভাব।
খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শরীর ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোয় সহায়ক হয়ে ওঠে। তাছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সুলভ মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। এরপর উপসংহার দিয়ে আমরা লিখছি, বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নীরব জীবনের অধিকারী হতে পারবে। নেক্সট আমরা আমার প্রিয় ঋতু এটা সম্পর্কে একটা রচনা লিখছি। দেখো, তো আমার প্রিয় ঋতু সম্পর্কে একটা রচনা আমরা এখানে লিখব। প্রথমে আমরা লিখবো, এখানে ভূমিকা দিচ্ছি। দেখো, ভূমিকাটা লিখবো, আমার প্রিয় ঋতু হলো শীতকাল। তো শীতকাল সম্পর্কে আমরা লিখবো, ঠিক আছে। এই সময়ে ঠান্ডা বাতাস বয় এবং প্রকৃতি এক শান্ত রূপ ধারণ করে। শীতকালে দিনের আলো ছোট হয়ে আসে এবং রাতের আগমন দ্রুত হয়। শীতকালে আমরা গরম জামা কাপড় পরিধান করি এবং প্রকৃতির শোভা দেখতে খুব ভালো লাগে। এরপর প্রথমে আমরা লিখছি, দেখো, আমার শীতকাল ভালো লাগার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো। তো আমার শীতকাল কেন ভালো লাগে সেই সমস্ত কিছু কারণ আমরা এখানে লিখছি। প্রথম হচ্ছে ঠান্ডা আবহাওয়া। শীতকালে ঠান্ডা বাতাস শরীরকে সতেজ করে তোলে এবং আরামদায়ক অনুভূতি হয়। প্রকৃতির সৌন্দর্য, শীতকালে গাছের পাতা হলুদ এবং সোনালি রং ধারণ করে, যা চারপাশের দৃশ্যকে মনোরম করে তোলে। এরপর হচ্ছে বিভিন্ন রকমের শীতের পিঠা। শীতকালে নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি হয়, যা খেতে খুব সুস্বাদু। নেক্সট হচ্ছে বিভিন্ন উৎসব। শীতকালে বিভিন্ন ধরনের উৎসব যেমন বড়দিন, পৌষ সংক্রান্তি ইত্যাদি পালিত হয়, যা এই ঋতুকে আরও আনন্দময় করে তোলে। গরম কাপড়ের সমাহার। শীতকালে বিভিন্ন ধরনের গরম জামা কাপড় পরা যায়, যা ফ্যাশন প্রেমীদের জন্য একটি আনন্দের বিষয়। এরপর উপসংহার, সব মিলিয়ে শীতকাল আমার কাছে একটি বিশেষ ঋতু, যা আমাকে শান্তি ও আনন্দের অনুভূতি দেয়। তো এইভাবে আমরা আমার প্রিয় ঋতু সম্পর্কে একটি রচনা লিখলাম। আরও একটি রচনা লিখছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে, ঠিক আছে, সবগুলো কিন্তু পড়ে রাখবে। জগদীশচন্দ্র বসু সম্পর্কে লিখছি। দেখো, 30 নভেম্বর 1858 সালে বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। জগদীশচন্দ্র বসুর বাবার নাম ভগবানচন্দ্র বসু এবং মাতার নাম ছিল বামাসুন্দরী দেবী। জগদীশচন্দ্র বসুকে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি করিয়ে দেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে জগদীশচন্দ্র বসুর শিক্ষাজীবন শুরু হয়। 1884 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করেন, পরে দেশে আসেন। লন্ডন থেকে দেশে আসার পর 1885 খ্রিস্টাব্দে জর্জ রবিনসন এর অনুরোধে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1887 সালে 29 বছর বয়সে জগদীশচন্দ্র বসু অবলা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1896 সালের মে মাসে তাকে লন্ডন বিশ্ববিদ্যালয় বিএসসি ডিগ্রি প্রদান করে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু 23 নভেম্বর 1937 সালে 78 বছর বয়সে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে মৃত্যুবরণ করেন, ঠিক আছে, অর্থাৎ মারা যান। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025 অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। তো এখানে আমরা সেট 1 সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এরপর আরও আমরা 4-5টি সেট কিন্তু আপলোড করব। প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে সব প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে না, ওকে। আর এই সমস্ত যে প্রশ্ন তো তার পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এইসব ভিডিও আর পিডিএফ এগুলো পাবে, ঠিক আছে। ভিডিওগুলো তোমরা সেখান থেকে অ্যাড ছাড়া দেখতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের এই যে যদি তোমাদের ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।